আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেখানে আমরা একটি সিকিউ সলভ করব এবং এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি তোমরা সকলেই ক্লাসটি করবে। তো চলো আজকে শুরু করা যাক হিসাব বিজ্ঞান পরিচিতির একটি গুরুত্বপূর্ণ সিকিউ। চলো শুরু করা যাক। আজকে আমরা সলভ করব জনাব আসিফের বিভিন্ন হিসাব সমূহ। যেমন জনাব আসিফ, কি বলা হয়েছে এখানে, যে জনাব আসিফ 2018 সালের 1 ডিসেম্বর নগদ 30,000 এবং 40,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেন নিম্নরূপ। এখানে বিভিন্ন লেনদেনের পরিমাণ দেওয়া আছে। একটি হচ্ছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, এরপরে হচ্ছে অফিস সরঞ্জাম ক্রয় নগদে 10,000 টাকা, এরপরে নগদে পণ্য বিক্রয় 45,000, বাকিতে পণ্য ক্রয় 30,000, তারপরে পাওনাদারকে পরিশোধ 25,000, দেনাদার থেকে নগদ আদায় হলো 20,000, কর্মচারীর বেতন প্রদান করা হলো 10,000 টাকা। অর্থাৎ এখানে যে লেনদেন গুলো দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করতে বলা হয়েছে সেগুলো হচ্ছে ক নাম্বারে বলা হয়েছে কি, যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন মানে আমরা কি, যে মালিক প্রথমে ব্যবসায় শুরু করার জন্য যেসব জিনিসপাতি তার ব্যবসায় নিয়ে আসে, অর্থাৎ যে ইনভেস্টটা করে, যে সরঞ্জাম, ঋণ ইত্যাদি দিয়ে যে ব্যবসাটা শুরু করে। এরপরে কি বলা হয়েছে, যে খ নম্বরে মাস শেষে জনাব হাফিজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব মানে আমরা কি জানি, যে মূলধন সমান আয় প্লাস, না, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় এবং মাইনাস উত্তোলন, অর্থাৎ এভাবে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারি। এবং গ নম্বরে কি বলা হয়েছে, যে এখান থেকে যে একটি হিসাব সমীকরণের উপর প্রভাব দেখা, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যে এ সমান এল প্লাস ওই, এটি করতে বলা হয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আজকের ক নম্বর ম্যাথটি, অর্থাৎ প্রারম্ভিক মূলধন প্রথমে শুরু করা যাক। ক নম্বরে কি বলা হয়েছিল, যে প্রারম্ভিক মূলধন আমরা জানি কি, যে মালিক প্রথমে তার ব্যবসায় যেসব নগদ, অফিস সরঞ্জাম, আবার ব্যাংক ঋণ ইত্যাদি নিয়ে যেসব ব্যবসায় শুরু করে, অর্থাৎ মালিকে প্রথমে যে ব্যবসায় ইনভেস্ট করে সেগুলো। এখানে সেগুলো কি কি, যেমন দেওয়া আছে যে 2018 সালে 1 ডিসেম্বর তারিখে নগদ 30,000 এবং 40,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, অর্থাৎ এটাই মালিকের প্রারম্ভিক লেনদেন বা প্রারম্ভিক মূলধন। অর্থাৎ যেহেতু মূলধন বলা হয়েছে, এখানে মূলধন হবে, অর্থাৎ সরি মিস্টেক, এখানে মূলধন হবে এখানে, অর্থাৎ মূলধন কি বললাম, যে নগদ 30,000 এবং 40,000 টাকার অফিস সরঞ্জাম, অর্থাৎ এখানে তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ এই দুইটা যোগ করলেই তোমার প্রারম্ভিক মূলধনের পরিমাণটি বের হয়ে যাবে। নগদ 30,000, নগদ কত ছিল 30,000 টাকা, এরপরে ছিল অফিস সরঞ্জাম 40,000 টাকা, অর্থাৎ এই দুটো মিলে কত হয় 70,000 টাকা। এটাই প্রারম্ভিক মূলধনের পরিমাণ তোমার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এরপর চলো খ নাম্বার সলভ করা যায়। খ নাম্বারে কি বলেছিল আমাদের, খ নাম্বার প্রশ্নটি ছিল হচ্ছে, যে জনাব হাফিজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। চলো এটি শুরু করা যাক। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। মালিকানা সত্ত্ব সমান আমরা কি জানি, মালিকানা সত্ত্ব সমান মূলধনের সাথে আয় যোগ করতে হবে, তারপরে ব্যয়, তোমার যেসব ব্যয় আছে সেগুলো মাইনাস করতে হবে, এবং পরিশেষে উত্তোলনটিও তোমার মাইনাস করতে হবে। এভাবেই খুব সহজে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে পারবো। তো চলো শুরু করা যায়। এখান থেকে দেখা যাক যে মালিকের মূলধনের পরিমাণ কত ছিল। আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত বের করেছিলাম ক নাম্বারে, এই দুটো যোগের মাধ্যমে, যে নগদ 30,000 এবং অফিস সরঞ্জাম 40,000 টাকা, এই দুটো যোগ করে আমরা মূলধনের পরিমাণ পেয়েছিলাম কত, 70,000 টাকা। এই দেখো 70,000 টাকা, 70,000। এরপরে কি ছিল, এরপরে আমাদের কি ছিল, যে এরপর কি বলেছে, যে সকল আয় যাবে এখানে। আয়গুলো চলো আইডেন্টিফাই করি এখান থেকে। আয়ের পরিমাণ কি, যেমন নগদে পণ্য বিক্রয়,
এটি তোমার এক ধরনের আয়। কারণ কি, তুমি যে পণ্য বিক্রি করলা এটা তোমার ব্যবসায়ে নগদ অর্থের প্রভাব ঘটাবে, অর্থাৎ এটি তোমার আয় হবে এক ধরনের। তাই আচ্ছা, যেহেতু এখানে ক্রয় বলা হয়েছে, সেই ক্রয়টিও এখানে যাবে। যে নগদে তুমি অফিস সরঞ্জাম ক্রয় করলে, এটা ক্রয়ের মাধ্যমে কি তোমার ব্যয় হলো না, এই ব্যয়টা মাইনাস করতে হবে আয়ের আগে। যেহেতু এখানে বলা হয়েছে যে নগদে ক্রয়, ক্রয় যেহেতু আগে সংগঠিত হয়েছে, তাই ক্রয়টি তোমার মাইনাস করতে হবে, যে মাইনাস চিহ্ন। কারণ ব্যয়গুলো মালিকের এক ধরনের, যেহেতু ব্যবসায়ের অর্থের প্রবাহ হ্রাস করে, তাই মালিকের ব্যয়ের ওগুলো সবসময় মাইনাস করতে হয়। এরপরে কি, নগদে পণ্য বিক্রয়, এটি আয় যেহেতু, তাই এটি যোগ করতে হবে 45,000 টাকা। মালিকানা সত্ত্বের মধ্যে সাধারণত বাকি, এরপরে কি বাকিতে পণ্য ক্রয় কি, যেহেতু ব্যয় এক ধরনের, তাই এটিও মাইনাস করতে হবে। এরপরে কি, বাকিতে পণ্য বিক্রয়, এটি যেহেতু বিক্রয় বলা হয়েছে, তাই এটি যোগ করতে হবে 40,000 টাকা। বেতন প্রদান করা হলো 10,000 টাকা, যেহেতু বেতন প্রদান এটি এক ধরনের ব্যয়, তাই এটি ব্যয়ের অন্তর্ভুক্ত হবে এবং মালিকের অর্থের হ্রাস ঘটাবে, তাই এটি বেতন প্রদান এটি মাইনাস করতে হবে। অর্থাৎ এগুলো সবগুলো প্লাস মাইনাস করার পর আমাদের আসে হচ্ছে 95,000 টাকা। অ্যাকাউন্ট ক্লোজ। অ্যাকাউন্ট ক্লোজের মানে তোমরা আশা করছি সবাই জানো যে এরপরে আর কোনো হিসাব করা হবে না, এটি অর্থাৎ অ্যাকাউন্টটি ক্লোজ করা হলো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদের সকল সুবিধাতে আরেকবার যেহেতু বোঝানো যাক, যেহেতু মূলধন, আমরা জানি কি মূলধন যোগ করা হবে। মূলধন পরিমাণ কত ছিল, আমরা ক নাম্বারে কত পেয়েছিলাম, 70,000 টাকা। এরপরে যেহেতু ক্রয়গুলো সব ধরনের ব্যয়, আর আয় হচ্ছে বিক্রয়, নগদে ক্রয় 10,000 টাকা মাইনাস। আচ্ছা, নগদে পণ্য ক্রয় ছিল 20,000 টাকা, সরি, নগদে পণ্য ক্রয় ছিল 20,000 টাকা, 20,000 টাকা মাইনাস করা হয়েছে। তাই এরপরে অফিস সরঞ্জাম এগুলো আসবে না। এরপর হচ্ছে যেমন পাওনাদারকে পরিশোধ, দেনাদার হতে আদায় ইত্যাদি, এগুলো এই তিনটি হিসাব আসবে না। আসবে কি 20,000 মাইনাস করা হয়েছে। এরপরে পণ্য বিক্রয় তোমার নগদে, যেসব নগদে সংগঠিত হবে, যেহেতু নগদে সংগঠিত হয়েছে 45,000, তাই বিক্রয় সংগঠিত হয়েছে, তাই এটি যোগ হয়েছে। এরপরে বাকিতে পণ্য ক্রয় ব্যয়ের অন্তর্ভুক্ত, তাই 30,000 টাকা মাইনাস করা হয়েছে এবং বাকিতে পণ্য বিক্রয় যোগ করা হয়েছে। পণ্য বিক্রয় যেহেতু আয়, যোগ করা হয়েছে। এরপরে কি, বেতন যেহেতু প্রদান করা হয়েছে, তোমার এক ধরনের ব্যয় হয়েছে মালিকের, তাই এটি মাইনাস করা হয়েছে। পরিশেষে উত্তর কত হয়েছে, 95,000 টাকা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে আমাদের গ নাম্বারে চলে আসা যায়। গ নাম্বারে কি বলা হয়েছিল, যে হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেনের প্রভাব দেখাও। লেনদেনের প্রভাব আমরা কিভাবে দেখাবো? লেনদেনের প্রভাব অর্থাৎ প্রথমে তোমার লেনদেনগুলো শনাক্ত করতে হবে, লেনদেনগুলো থেকে তোমার হিসাব সমীকরণের প্রভাবটা নির্ধারণ করতে হবে। এবং তোমাদের সুবিধার্থে প্রথমেই চেষ্টা করতে হবে, তোমাদের এটা ট্রিক্স হলো যে প্রথমেই চেষ্টা করতে হবে যে তোমাদের নির্ধারণ করে নেওয়া, যেমন যে কোন কোন হিসাবগুলো হবে, তাহলে খুব সহজেই তোমার ছক করতে পারবা। কারণ ছক যেহেতু প্রথমে করতে হবে, তাই তোমাদের এটা আগে নির্ধারণ করতে হবে যে কোন কোন হিসাব আগে হবে এবং মানে কোন কোন হিসাবগুলো হবে, তাহলে ছক করতে সুবিধা হবে তোমাদের জন্য। চলো আমরা এন্ট্রিগুলো থেকে বসাই, টাকার পরিমাণগুলো বসাই। প্রথমে কি বলা হয়েছে, যে প্রথমে বলা হয়েছিল কি, যে নগদ 1 তারিখে নগদ 30,000 এবং 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু হয়। যেহেতু নগদ 30,000 ছিল, নগদ যেহেতু 30,000 টাকা ছিল এবং অফিস সরঞ্জামের পরিমাণ কত ছিল, 40,000 টাকা, 40,000 টাকা, এবং তাহলে এটা মূলধন হবে 70,000। এরপরে কি ছিল আমাদের, ডিসেম্বর 2 নগদে পণ্য ক্রয়। যেহেতু তুমি নগদে পণ্য ক্রয় করেছে, তোমার নগদ অর্থের হ্রাস ঘটেছে, তাই নগদে পণ্য ক্রয় এখান থেকে 20,000 টাকা, নগদে পণ্য ক্রয় ছিল 20,000 টাকা, 20,000 টাকা নগদে থেকে মাইনাস করতে হবে এবং মূলধন থেকেও সেটি মাইনাস করতে হবে।
এরপরে কি ছিল তোমাদের, যে অফিস সরঞ্জাম ক্রয়, অফিস সরঞ্জাম ক্রয় নগদে 10,000 টাকা। তুমি যেহেতু নগদে এটি ক্রয় করেছো, তাই তোমার নগদ অর্থের হ্রাস ঘটেছে, এবং অফিস সরঞ্জাম নামে যে তুমি অফিস সরঞ্জামটি ক্রয় করেছো, তোমার অফিস সরঞ্জাম নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে, তাই এখানে প্রথমে নগদ অর্থ থেকে মাইনাস করতে হবে। টাকার পরিমাণ কত ছিল? 10,000 টাকা। 10,000 মাইনাস করতে হবে, যেহেতু তুমি অফিস সরঞ্জাম ক্রয় করেছো, তোমার এটি সম্পদ, তাই 10,000 টাকা এখানে যোগ হবে। কারণ আমরা কি জানি, যদি একটি সম্পদের বৃদ্ধি ঘটে, অপর সম্পদের হ্রাস ঘটতে পারে, ঘটতে হবে, না হলে তোমার এটি সমান হবে না। আমাদের মূল উদ্দেশ্য কি? এ সমান এল প্লাস ওই। যদি সমান না হয়, যদি এটা সমান না হয়, তাহলে কি হিসাব সমীকরণ হবে না, এটা মিলতে হবে। এরপরে কি ডিসেম্বর 9 কি বলেছিল, যে নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। যেহেতু নগদে পণ্য বিক্রয় করেছো, তাই বিক্রয়ের ফলে তোমার নগদ অর্থের বৃদ্ধি ঘটেছে, তাই নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা এখানে যোগ হবে। এরপরে কি ডিসেম্বর 15, ডিসেম্বর 15তে কি বলা হয়েছে, যে বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা। তুমি পণ্য বাকিতে ক্রয় করেছো, অর্থাৎ তুমি যেহেতু বাকিতে ক্রয় করেছো, তোমার এক সময় এটা তোমার পাওনাদারে বৃদ্ধি ঘটিয়েছে, তোমাকে এটা এক সময় না এক সময় দিতে হবে, তোমার দায় বৃদ্ধি পেয়েছে, তাই এখানে পাওনাদারও বৃদ্ধি পেয়েছে। যেহেতু বাকিতে পণ্য ক্রয়, তাই এটি তোমার পাওনাদারের বৃদ্ধি ঘটাবে। বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা, পাওনাদার যেহেতু বৃদ্ধি ঘটেছে, তাই 30,000 এখানে যোগ হবে, এবং তোমার এক সময় না এক সময় এটি নিশ্চয়ই পরিশোধ করতে হবে। যেহেতু তোমার এটি পাওনাদার বৃদ্ধি ঘটেছে বা দায় বৃদ্ধি ঘটেছে, তাই এটি এক সময় না এক সময় পরিশোধ করতে হবে, মূলধন থেকে পরিশোধ করতে হবে, যেহেতু এটি মাইনাস করতে হবে মূলধন থেকে। এরপরে কি ছিল, বাকিতে পণ্য বিক্রয় 40,000 টাকা। পণ্য বিক্রয় করেছো বাকিতে, তোমার অর্থাৎ দেনাদার বৃদ্ধি পেয়েছে। তোমার যেহেতু একজনের কাছে বাকিতে পণ্য বিক্রি করেছে, সে তোমাকে নিশ্চয়ই এক সময় এক সময় দিবে, তাই এটা তোমার দেনাদার বৃদ্ধি ঘটাবে এবং মূলধনও বৃদ্ধি ঘটাবে। তাই কত ছিল টাকার পরিমাণ বাকিতে পণ্য বিক্রয়? 40,000 টাকা। অর্থাৎ এখানেও 40,000 টাকা মালিকানা সত্ত্বেও বৃদ্ধি ঘটাবে নিশ্চয়ই। এরপরে ছিল পাওনাদারকে পরিশোধ। তুমি পাওনাদারকে পরিশোধ করবে, অর্থাৎ তোমার এখানে যে পাওনাদার, 15 তারিখে পাওনাদার সৃষ্টি, 15 তারিখে পাওনাদার সৃষ্টি হয়েছিল একটি, এখন তুমি এই পাওনাদারকে পরিশোধ করবা, তোমাকে পাওনাদারকে পরিশোধ করতে হবে তোমার, অর্থাৎ এর জন্য তোমার নগদ টাকা খরচ করতে হবে, তোমার নগদ অর্থের হ্রাস ঘটবে, এবং পাওনাদার নামক সম্পদ, তুমি যেহেতু পাওনাদারকে পরিশোধ করে দিবা, তাই তোমার পাওনাদার হ্রাস ঘটবে, নগদ অর্থেরও হ্রাস ঘটবে এবং পাওনাদারও হ্রাস পাবে। কত টাকার পরিমাণ কত ছিল? ডিসেম্বর 26 টাকার পরিমাণ ছিল 25,000 টাকা। পাওনাদারও হ্রাস ঘটবে, কারণ তুমি পাওনাদারকে 25,000 টাকা পরিশোধ করে দিয়েছো। এরপরে হচ্ছে ডিসেম্বর 28, দেনাদার থেকে নগদ আদায় হলো 20,000 টাকা। দেনাদার থেকে তোমার নগদে আদায় হয়েছে 20,000 টাকা, অর্থাৎ তোমার নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এবং যেহেতু তুমি দেনাদার থেকে আদায় করে ফেলেছো, তাই দেনাদার নামক সম্পত্তি হ্রাস ঘটেছে, তাই নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি করি চলো 20,000 টাকা, এবং দেনাদার থেকে যেহেতু তুমি আদায় করে ফেলেছো, তাই 20,000 টাকা এখান থেকে মাইনাস করতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে লাস্ট ডিসেম্বর 30 কি বলা হয়েছে, কর্মচারীর বেতন প্রদান করা হলো কত? 10,000 টাকা। 10,000 টাকা কর্মচারীর বেতন প্রদান করলো, অর্থাৎ নিশ্চয়ই এটি নগদে দিয়েছে, তাই নগদ নামক সম্পত্তি হ্রাস পাবে, এবং মূলধন নামে তোমার মূলধনও হ্রাস পাবে, 10,000 টাকা হ্রাস পাবে। এটি প্লাস মাইনাস করলে কত হয়? 30 মাইনাস 20 মাইনাস 10, 45 যোগ 20, অর্থাৎ এটি প্লাস মাইনাস তোমাকে করে নিতে হবে তোমার সুবিধার্থে, এটি দেখে নিতে পারো। অর্থাৎ এখানে 1,00,000 1,00,000, হিসাবটি যেহেতু মিলে গেছে, তাই অঙ্ক এটার মূল উদ্দেশ্য হচ্ছে এ সমান এল প্লাস ওই মিলানো, সুবিধার্থে এটি দিয়ে দিচ্ছি আমি।
তোমরা দেখে নিতে পারো প্লাস মাইনাস হিসাব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে আজকের ক্লাসটিতে উপস্থিত থাকার জন্য, এবং আশা করি তোমরা ভবিষ্যতে আমাদের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটিতে সবসময় ফলো দিয়ে রাখবে আশা করি। এবং আমি তোমাদের ইনশাআল্লাহ ব্যবসায় শিক্ষা রিলেটেড সাবজেক্টগুলো পড়াবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।